শোনা দূরের ও যায়? কাছের, দেশের ও দেশের বাইরের সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। শিক্ষার আলো .com পরিবারের পক্ষ হতে আপনাদেরকে স্বাগত জানাই এই অনুষ্ঠানটি দেখার জন্য। আশা করি সবাই সপরিবারে ভালো আছেন। শিক্ষার আলো .com নিয়ে এসেছে তার ধারাবাহিকতায় সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা, এই আলোচনা অনুষ্ঠান। আমাদের সাথে যুক্ত আছেন এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি জনাব বাবুল চন্দ্র নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কর্ণফুলী, চট্টগ্রাম। এএসএম বাহারউদ্দিন, প্রধান শিক্ষক, সীতাকুণ্ড, চট্টগ্রাম। পার্থ সারথী নাথ, সহকারী শিক্ষক, আইসিটি, সীতাকুণ্ড। আপনাদের সাথে আছি আমি, সঞ্চালনার দায়িত্বে হাসিনা আক্তার হাসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সুচিন্তিত মতামত ও প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকতে এবং উত্তর করতে বা আপনাদের মতামতের পক্ষে মতামত প্রদর্শন করতে। আমি অনুষ্ঠানের শুরুতে সর্বপ্রথমে যাচ্ছি আমাদের বাবুল চন্দ্র নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, কর্ণফুলী, চট্টগ্রাম। স্যার প্লিজ, আপনার প্রথমে স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আপনার আছে পরিচয়টা আছে আপনি। আপনাদের। জি স্যার, আমি আপনার পরিচয়টা আপনি আসসালামু নিতে। আলাইকুম, আমি বাবুল চন্দ্রনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কর্ণফুলী উপজেলা, চট্টগ্রাম। জি স্যার, আমি এরপরে যাচ্ছি আমাদের এএসএম বাহারউদ্দিন স্যার। স্যার, আপনার পরিচয়। এএসএম বাহারউদ্দিন স্যার, প্রধান শিক্ষক, সীতাকুণ্ড। চট্টগ্রাম। জি স্যার, ভালো আছেন? হ্যালো। আমার কথা শুনছেন? জি শুনছি হ্যালো, স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম স্যার। আমি এস এম বাহারুদ্দিন আমি জি এস এম স্যার। বাহারুদ্দিন, প্রধান শিক্ষক, বড়দার ঘাট এয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। জি, তারপর আমি যাচ্ছি আজকের অতিথি প্রার্থ সারথী নাথ। স্যার প্লিজ। আমি পার্থসারথী নাথ, সহকারী জি স্যার। শিক্ষক, আইসিটি। ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো। জি। পার্থসারথী নাথ, সহকারী শিক্ষক, আইসিটি, লতিফপুর আলহাজ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ধন্যবাদ স্যার। আমরা জানি আমাদের আজকের বিষয়টা হলো যে আমাদের সমকালীন শিক্ষা ও ভাবনা। এই করোনা পরিস্থিতিতে আসলে আমরা কিভাবে ভাবছি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে, বা আমাদের কি কি করছি, আমাদের আরো কি করণীয়, আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমি প্রথমে যাব আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যারের কাছে। স্যার, হ্যাঁ, আপনার জি। কাছে আমার বিনীত প্রশ্ন যে আপনার জেলায় স্যার কবে থেকে এবং কিভাবে এই অনলাইন ক্লাসটা শুরু হয়েছে? ধন্যবাদ শিক্ষার আলো .com পরিবারকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার সাথে আমার দুজন সহকর্মী, একজন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক আছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। করোনা যখন শুরু হয় তখন আমরা জানি যে মার্চের 18 তারিখ থেকে এটা শুরু হয় এবং সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আমরা প্রথমে হয়তো আজ করতে পারিনি সেটা এত যে ভয়ঙ্কর হবে বা আমাদের শিক্ষা ব্যবস্থাকে যে এতটুকু পর্যায়ে নিয়ে যাবে আমরা সেটা ভাবতে পারিনি। তারপর আস্তে আস্তে সরকারি বিভিন্ন নির্দেশনার আলোকে আমরা আমাদের কার্যক্রম নতুনভাবে অনলাইনের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থার কার্যক্রম শুরু করি। আমি কর্ণফুলী উপজেলার আমার মনে পড়ে যে সেই মার্চ, এপ্রিল, মে, 31শে মে আমাদের সরকারি অফিসগুলো খোলা হয় এবং আমরা অফিসে না গেলেও আমরা বিভিন্ন সময় এখান থেকে প্রধান শিক্ষক মহোদয়কে পরামর্শ দিয়েছি এবং 31শে মে যখন অফিস খোলা হয় তখন জুন মাসের বোধহয় প্রথম সপ্তাহে আমি আমার সব স্কুলে আমি যাই। এই করোনার রিস্ক নিয়ে আমরা
শিক্ষকগণকে আমরা উদ্বুদ্ধ করি। এবং আমার খেয়াল পড়ে যে আমি সব স্কুলে আমি টিচারদের সাথে স্বাস্থ্যবিধি মেনে আমরা সভা করেছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছি। তাদেরকে আমরা বলেছি যে আপনারা যদি সম্ভব হয় যে স্কুলে এসে আপনারা আপনাদের স্ব ব্ল্যাকবোর্ড ইউজ করে আপনারা অনলাইনে ক্লাস নেবেন, অথবা আপনারা বাড়িতে বসে সেই আলাদা একটা রুমে পরিবেশ সৃষ্টি করে ক্লাস নেওয়ার জন্য আমরা একটা রুটিনও করে দিই। এই যে সব স্কুল মাদ্রাসায় আমরা একটা রুটিন করে দিই যে 3 জন শিক্ষক আমাদের স্কুলে আসবে এবং একজন ক্লাস নেবে, একজন আমাদের ভিডিওটা দেখভাল করবে এবং আরেকজন হয়তো বই বা বিভিন্ন কিছু হেল্প করবে, এবং একজনের শেষ হলে আবার আরেকজন ক্লাস করবে। এইভাবে আমরা সকল প্রধান শিক্ষকগণকে সাথে নিয়ে আমরা অনলাইন ক্লাস শুরু করি। তো আমরা দেখতে পাই যে আসলে এই যে শুরু করেছি বা শুরুটাই যে ভালো ছিল আমার কর্ণফুলী উপজেলায়, সেই হিসাবে আমরা বলতে পারি যে আমাদের ছাত্রছাত্রীদেরকে বাসায় বসে হোক বা স্কুলে গিয়ে হোক আমরা অনলাইন ক্লাস বাস্তবায়ন করতে পেরেছি। এবং এই কারণেই বলছি আমাদের সান্ত্বনা এতটুকু যে আমরা প্রধান শিক্ষকগণ সেই পরামর্শ মেনে নিয়ে আজকে আমরা দেখেছি যে যেমন আমার কর্ণফুলী উপজেলায় বোধহয় একটা স্কুলে দেখা যাবে 14 জন বা 15 জন বা 37 জন বোধহয় সর্বোচ্চ আছে, যেটা হয়তো প্রথম অ্যাসাইনমেন্টটা তারা ট্রেস করতে পারেনি। তো আমার মনে হয় যে এটা আমাদের যে সার্বিক সকলকে নিয়ে, সকল কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষকগণকে নিয়ে যে আমরা যে সকল ভাবে এটা শুরু করতে পেরেছিলাম, এটার বহিঃপ্রকাশ বা এটার ফলাফল হচ্ছে এই যে অন্তত পক্ষে 96-7% আমাদের এই ফার্স্ট যে অ্যাসাইনমেন্ট সেটা গ্রহণ করেছে, এসেছে স্কুলে এবং গ্রহণ করে তাদের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। সেই ধারাবাহিকতায় এখন দেখা গেছে যে আজকে আমরা 3য় অ্যাসাইনমেন্ট পেয়েছি, আমরা সেই অ্যাসাইনমেন্ট গুলো আমরা দিতে পেরেছি। স্যার 96%, বাহ। হ্যাঁ, আমাদের একটা স্কুলে যে ধরেন আমি তো বললাম আমার সর্বোচ্চ বোধহয় একটা স্কুল আছে যেটা খুব 37 জন মাত্র জমা দেয়নি। তবে আমরা সেটা কিছুদিন আগেও আমরা যে সম্মানিত জেলা শিক্ষা অফিসার আমাদের ডিডি মহোদয়ের সাথে আমাদের ভার্চুয়াল সভা হয়েছে, সেখানেও আমি মানে এটা বাস্তবতার নিরিখে বলেছি যারা প্রথম অ্যাসাইনমেন্ট দেয়নি তারা দ্বিতীয় অ্যাসাইনমেন্টে যদি তাদেরকে ট্রেস করা যায় তাহলে সেটা যেন ফুলফিল করা হয়। আমরা সেদিকেও আমরা নজর দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্যার আমার অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটা জানার জন্য, আমি না শুধু আসলে যারা এই লাইভ অনুষ্ঠানটা দেখছেন সবার মনেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটা কথা যে এটা একটা মানে অ্যাসাইনমেন্টটা যে ভালোর জন্য দেওয়া হচ্ছে, কিন্তু এটা অনেক সময় একটা নেতিবাচক প্রভাব ফেলছে এই জন্য যে একটা সুনির্দিষ্ট কাগজ ব্যবহার করতে হয় অথবা কোনো কোনো শিক্ষার্থীকে এটা কম্পোজ করে সাবমিট করতে হয়। তা আসলে এই পরিস্থিতিতে স্যার এই কম্পোজ করার বিষয়টা বা সুনির্দিষ্ট একটা পেপারস যেটা আমরা আসলে বুঝতে পারি, আমরা শিক্ষক হিসেবে, আমিও শিক্ষক, যে একটা ইউনিফর্মে থাকার জন্য সেটা বলছেন, কিন্তু আসলে এটা অনেক অভিভাবকের জন্য একটু পেইন হয়ে যাচ্ছে এই অ্যাসাইনমেন্টের বিষয়টা। কারণ আমাদের এই করোনাকালীন সময়ে স্যার আমরা সবাই জানি যে অনেকের চাকরিগত বা ব্যবসায়িক ভাবে অনেক সমস্যা হয়েছে, আর্থিক সমস্যা আছে। স্যার আপনি এই সম্পর্কে আপনার একটা মূল্যবান মতামত। জি, আপনি যথার্থই বলেছেন। আমি যদি দুইভাবে উত্তর দিই, যে প্রথম ধাপে যদি বলি যে সরকারি নির্দেশনা আমি আপনি সবাইকে মানতে হবে, কিন্তু বাস্তবতাটা এতই যে কঠিন বা বাস্তবতা এতই ভিন্ন সেটা আমরা কিন্তু লাজুক আমরা সেটা কিন্তু আমরা কিন্তু সেটা যে কি বলেন আপনি যে স্কুলে গিয়ে যখন মনিটরিং করতে যাই, আমার ইয়ানু সাহেব আমার একদিন বলছে যে এটা আসলে সরকারি নির্দেশনা আছে ঠিকই আছে, কিন্তু এই যেই এত গ্রাম অঞ্চলে গিয়ে যে A4 সাইজের কাগজ তারা যারা চিনেও না, মানে A4 সাইজের কাগজটা কি। তো আমরা যেটা সরকারের যে গাইডলাইনের ভিতর থেকে আমরা প্রধান শিক্ষক মহোদয়গণকে বলেছি যে সমস্ত ছাত্ররা এই একই মানে আকারের আমাদের যে কাগজ আছে, যেমন কর্ণফুলী যে পেপারগুলো আমরা ইউজ করি উত্তরপত্রে,
সেই কাগজগুলো যেন এ4 সাইজের আকারে করা হয়, করে জি যদি সে জমা দেয় তাহলে সেখানে আমি তো মনে করি যে আহ, আহ, যে সেটা গ্রহণ করতে হবে, গ্রহণ করা উচিত। কারণ এ4 সাইজে ওই অভিভাবক তো এ4 সাইজেই বুঝতেছে না, ওই ওই স্টুডেন্ট তো এ4 সাইজ কাগজটা দেখেনি সে কোনোদিন, স্যার, তাই না? সেই কথাটাই, হ্যাঁ সেটাই আসলে বিভিন্ন সমালোচনায়, বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে এই কথাটা কিন্তু বারবার আসছে যে অ্যাসাইনমেন্টটা শিক্ষার্থী ভালো করতে গিয়ে একটা বেদনাদায়ক পরিস্থিতি হয়ে গেছে। আসলে অনেকের পক্ষে এই যে এ4 সাইজ কাগজটা সংগ্রহ করা অথবা কম্পোজ করে দেয়া, এটা সরকারি নির্দেশনা স্যার, আমরা মানি, সরকার একটা ইউনিফর্ম করে দিয়েছেন, কিন্তু আসলে স্যার তৃণমূলে আমরা কাজ করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, যে আপনি নিজেই বলেছেন যে এ4 সাইজ কাগজটা অনেক শিক্ষার্থী চিনেও না, বুঝেও না, জানেও না, বা আশেপাশের দোকান থেকে সংগ্রহ করবে জি সেই জি। পরিস্থিতিটাও তাদের নাই। তো সেই ক্ষেত্রে স্যার আপনার মতামত এবং আপনার সিদ্ধান্ত, মূল্যবান সিদ্ধান্ত স্যার প্লিজ। আমি এটা আহ, আমার শিক্ষা মন্ত্রণালয় বা আমাদের ডিজি মহোদয় যাই বলেন বা সরকারি এই পরিপত্রকে সম্মান করে আমি শুধু এটাই বলবো যে হয়তো বা ভবিষ্যতে যদি এই ধরনের অ্যাসাইনমেন্ট আকারে কিছু নেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে আমরাও ডিজি মহোদয়কে আমরাও অনুরোধ করব যে এটা যেন একেবারে একটা ইয়েতে সীমিত না থাকে, যে এ4 সাইজ কাগজ যদি বলা হয়, যদি আমরা হয়তো অনুরোধ করতে পারবো যে সে যে কোনো কাগজেই যদি দেয়, আমাদের উত্তরপত্র যেমন বার্ষিক পরীক্ষার যে পরীক্ষাটা নেওয়া হয় বা প্রথম শ্রেণীর পরীক্ষাটা নেওয়া হয়, সেই জি স্যার। এই এই সুযোগটা যেন দেয়া হয়। কারণ আমাদের একটা জিনিস ভাবতে হবে, কাগজ কোন সাইজের হয়তো সেটা বড় বিবেচ্য বিষয় না, বিবেচ্য রাইট বিষয়টা স্যার। হচ্ছে যে বিবেচ্য বিষয়টা যে ওর যে লেখাগুলো, যে ওর যে যুক্তিগুলো উপস্থাপন করতেছে, তার যে মানে লেখার যে স্টাইল, লেখার সুন্দর লেখা, স্টাইল। হ্যাঁ হ্যাঁ, স্টাইল, তারপরে যুক্তি খণ্ডন, সবগুলো অর্থাৎ মিলিয়ে হ্যাঁ শিক্ষার্থীর উপস্থাপনটাকে শুধু দেখাটাই বিষয় হবে। দেখাটা উচিত বলে মনে করি আমরা। সরকারি স্যার ধন্যবাদ সরকারি স্যার। সিদ্ধান্তকে আহ, আমরা হ্যাঁ, সম্মান করে এই কথাটা সম্মান আমি করে বলতে পারি। জি স্যার, জি খুব হ্যাঁ ভালো লাগলো আপনার এই কথাটা শুনে। আমার মনে হয় আমাদের অনেক শিক্ষক মহোদয়গণ কথাগুলি শুনেছেন এবং তারাও এই নমনীয়তা প্রদর্শন করবেন যে এ4 সাইজ কাগজ হোক বা না হোক, আর আপনার কম্পোজ হোক বা না হোক, হুম, আমরা যেন শিক্ষার্থীর উপস্থাপন এবং তার উপস্থাপনের স্টাইল, তার যুক্তি খণ্ডন, এগুলো নিয়ে আলোচনা করে তাদেরকে মূল্যায়ন করি। ধন্যবাদ জি স্যার জি আপনাকে, জি। অনেক ধন্যবাদ। আমি এখন যেতে চাচ্ছি আমাদের প্রধান শিক্ষক স্যার ASM বাহারুদ্দিন স্যার, প্লিজ স্যার, আপনার মাইক্রোফোন। বাহারুদ্দিন স্যার। ধন্যবাদ। স্যার, ধন্যবাদ জি, আমি জানা শিক্ষা হ্যাঁ, দর্শন পরিবারকে। জি স্যার। স্যার, আপনার কাছে সকলের পক্ষ থেকে আমাদের জি বল। জানার প্রত্যাশা যে আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থীগণ কবে থেকে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন এবং এটা জি কোন ব্যবস্থাপনায়, কি ধরনের ব্যবস্থাপনায় তারা যুক্ত হয়েছে। জি ধন্যবাদ। যে শিক্ষার আলো .com পরিবারকে আমি আমার সীতাকুণ্ড উপজেলার পক্ষ থেকে, আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে সংযুক্ত করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাকে যিনি এই আয়োজনে সংযুক্ত করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন, সীতাকুণ্ড উপজেলার স্বনামধন্য শিক্ষা অফিসার জনাব এস মোস্তফা আলম সরকার। এখানে উপস্থিত আছেন কর্ণফুলী উপজেলার শ্রদ্ধেয় মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব বাউল চন্দ্রনাথ, এবং উপস্থিত আছেন আমার সীতাকুণ্ডের সহকর্মী আইসিটি শিক্ষক বাবু পার্থসারথীনাথ, এবং উপস্থিত আছেন আমাদের হাসি আপা। সবাইকে আমার সালাম, এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের আজকের আয়োজনে ফলো করছেন সবাইকে আমরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের হাসি আপা আমাকে প্রশ্ন করেছেন আমরা কবে থেকে এটাতে অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছি। আসলে আপনারা সবাই জানেন 31শে ডিসেম্বর সর্বপ্রথম চীনে ওয়ান প্রদেশে যখনই করোনা শুরু হয়, ঠিক তার সূত্র ধরে 9 জানুয়ারি প্রথম মৃত্যু হয়। এই ধারাবাহিকতায় বাংলাদেশ আক্রমণ করে বাংলাদেশে 3 জন মৃত্যুবরণ করে 9 মার্চ।
তবু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চলছিল। জানুয়ারি থেকে শুরু করে আমাদের পাবলিক পরীক্ষাগুলো এবং অন্যান্য পরীক্ষা ক্লাস সবগুলো ঠিকঠাক মতো চলছিল। 9 জানুয়ারি যখন 3 জন করোনা কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো, তখনও ক্লাস চলছিল। এই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী অবজারভেশনে থেকে, পাশাপাশি আমাদের ডিজি মহোদয় অবজারভেশনে থেকে 16 মার্চ আমাদের 16 মার্চ এবং 17 মার্চে আমাদের মুজিব বর্ষ পালন করার কথা ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। আজকে আমরা ওনাকেও স্মরণ করি। ওনার জন্মবার্ষিকী পালন করার জন্য আমরা একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে সকলে প্রস্তুত ছিলাম। তবুও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানুষের কথা, জনগণের কথা চিন্তা করে কোভিড আক্রান্ত হওয়া থেকে মুক্ত হওয়া জন্য 16 জানুয়ারি সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। হঠাৎ যখন বন্ধ ঘোষণা হয়ে যায়, আমরা শিক্ষক, ছাত্র, শিক্ষক, অভিভাবক, যারা শিক্ষক প্রশাসনে আছেন, ওনারা সবাই হতাশ হয়ে গেলাম। কি করব, কোথাও কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন। এইভাবে চলছিল কিছুদিন। এবং আমাদের ডিজি মহোদয়, মাননীয় শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, ওনারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আসলেন যে করোনার প্রাদুর্ভাব দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে চলতে পারে না। ঠিক তখনই 29 মার্চ থেকে সংসদ টেলিভিশনের মাধ্যমে আমাদের মাধ্যমিক স্কুলে অনলাইন ক্লাস চালু করা হয় এবং প্রতি সপ্তাহে রুটিনে দেওয়া হয়। আমরাও রুটিন মাফিক ছাত্রছাত্রীদেরকে, অভিভাবককে সচেতন করতেছি ক্লাস গুলো ফলো করার জন্য। কিন্তু আমরা তখনও কিছু করছিলাম না। আমাদেরকে তখনই অফিসিয়ালি কোনো নির্দেশও দেওয়া হয়েছিল না। আমরা প্রতিনিয়ত আপডেট খবরগুলো ফলো করছি। একসময় আমাদের ডিজি মহোদয় বলল, না, এভাবে চলতে পারে না, আপনারা অনলাইন ক্লাসের দিকে চলে যান। তখন আমরা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে কিছু কিছু যারা হেডমাস্টার, এক্সপার্ট টিচার যারা আছে ওইসব স্কুলে, বিশেষ করে অ্যাম্বাসেডর যারা আছেন, তারা অনলাইন ক্লাসের দিকে চলে গেল। তো আমরা অপেক্ষা করতেছিলাম সীতাকুণ্ডে। আমাদের তখনকার শিক্ষা অফিসারও তেমন একটা জোরালো ভূমিকা আমাদেরকে অ্যাপ্লাই করেনি। এই জন্য আমরা অনলাইন ক্লাস করতে আমাদের একটু দেরি হয়েছিল। তবুও আমরা স্বেচ্ছায় কিছু কিছু স্কুল, সীতাকুণ্ডে প্রায় 8-10টি স্কুল প্রথমে শুরু করে দিই। মের শেষে আমাদের মার্চে যখনই অনলাইন ক্লাস শুরু হয়, এপ্রিল, মে, এই 2 মাস আমাদের একটু হালকা ডিস্টার্ব হয়েছে। মে শেষ থেকে আমরা কিছু কিছু স্কুল যখন ক্লাস শুরু করে দিই, তখনই আমাদের নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার আসলেন। উনি এসে তাৎক্ষণিকভাবে সীতাকুণ্ডের শিক্ষার পরিবেশ সম্পর্কে জানলেন, শিক্ষার যে স্ট্যাটাস সম্বন্ধে জানলেন। উনি আমাদের কাছ থেকে রিপোর্ট নিলেন। সার্বিক চিন্তা ভাবনা করে উনি বললেন যে আমি ডিজি মহোদয়ের উপজেলায় আছি, এখন শিক্ষার এই বেহাল অবস্থা থাকলে চলবে না। তখন উনি তাৎক্ষণিকভাবে আমাদের সাথে সভা পরামর্শ করে অনলাইন ক্লাসের জন্য আহ্বান জানালেন। অনলাইন ক্লাসটা শুরু আমাদের করলেন। জি স্যার, তাহলে আমাদের মেয়ের শেষের দিকে সীতাকুণ্ডের আপনারা উপজেলায়, অনলাইন ক্লাস শুরু করেছেন। জি জি জি, স্যার, সীতাকুণ্ড এটা উপজেলায় এখানে, হ্যাঁ, জি স্যার, এখন আমি আপনার স্কুল এক বা এক আপনার স্কুল আমরা তারা এক এক স্কুল এক সবাইকে, এক ডেটে শুরু করে আসেন। এক এক ডেটে আচ্ছা আচ্ছা, কেউ ঠিক আছে। এপ্রিলে করে, কেউ মেতে করে, কেউ জুনে করে, কিন্তু আমাদের জি ধারাবাহিকতা ছিল স্যার, না। যখন আমাদের আচ্ছা, এই ফরম সদ্দীয় মোস্তফা আলম সরকার স্যার আসলেন, ওনার নেতৃত্বে জি আমরা স্যার, সকল স্কুল, মাদ্রাসা, সকল প্রধান শিক্ষক, সুপার একত্রিত জি হয়ে স্যার, আমরা অনলাইন ক্লাসের দিকে ঢুকে গেলাম। কন্টিনিউ আমরা রুটিন মাফিক স্কুলে রুটিন করে। অনলাইন ক্লাস করতে চেষ্টা করেছি। প্রথম অবস্থা স্যার, আমাদের একটু স্যার সংকটের সবগুলো সীমাবদ্ধতা বিষয় ছিল। কি, স্যার সবগুলো বিষয় কি অনলাইন ক্লাসের আওতাভুক্ত হয়েছে? না, সবগুলো বিশেষ করে আমরা সাবজেক্ট? এই হ্যাঁ, আমরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, অ্যাকাউন্টিং, ডিফিকাল্ট সাবজেক্ট গুলা আমরা অনলাইনের অর্থাৎ আওতায় নিয়ে চুম্বক এসেছিলাম। চুম্বক সাবজেক্ট গুলাকে আমরা বেছে নিয়ে জি জি এগুলাকে, জি জি ধন্যবাদ স্যার। জি জি স্যার, একটা কথা জি বারবার আপনার ওই যে কমেন্ট বক্সে আসছে যে জি আপনারা তো স্কুল ওয়ারি অ্যাসাইনমেন্ট দিচ্ছেন এবং নিচ্ছেন স্যার।
জি এই জি দেয়া জি নেয়ার বিষয়টা শিক্ষার্থীরা কি স্কুলে এসে জমা দিচ্ছে? আমরা আসলে জি স্যার। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া এবং বিতরণের ক্ষেত্রে আমরা অর্থাৎ জি সামাজিক স্যার। দূরত্ব মেনটেন করছি। সামাজিক দূরত্ব এবং প্রত্যেকের মাস্ক কম্পালসারি করে দিছি, এবং দুই জি। তিন হাত ব্যবধানে আমরা রেখে ক্লাস টিচারের মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্ট গুলো বিতরণ করি। আসলে ছেলেমেয়েরা স্কুলে হুম। এসে নিয়ে যায় নিয়ে এবং যায়, স্কুলে এসে জমাও দেয়। জি জমা দিয়ে যান। ধন্যবাদ স্যার। তাহলে এটার একটা ডিউরেশন আছে, আপনারা নির্দিষ্ট একটা সময় দিয়ে দেন, ওই জি সময়ের আমরা মধ্যে প্রতি তারা নিয়ে। জি স্যার। জি 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 প্রতি আম, সপ্তাহে অনেক ধন্যবাদ স্যার। আমি এখন যেতে চাচ্ছি আমাদের পার্থ সারথীনাথ স্যার। পার্থ সারথীনাথ স্যার। স্যার, স্যার আপনি কি অনলাইন ক্লাস নিচ্ছেন? স্যার পার্থ সারথী স্যার, আপনার মাইকটা অন করেন প্লিজ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আপনি তো, ম্যাডাম। জি স্যার, আপনি তো একজন করোনাকালীন সময়ে শিক্ষক যোদ্ধা। আপনি অনলাইন ক্লাস নিচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ নিচ্ছেন। স্যার আপনি, হ্যাঁ, নিচ্ছি জি ম্যাডাম। স্যার, আপনি ব্যক্তিগতভাবে এই ক্লাসটাতে কবে থেকে যুক্ত হয়েছেন স্যার? আমি ম্যাডাম 11ই জুন থেকে যুক্ত হয়েছে, 11 জুন। 11 জুন থেকে। আচ্ছা, এই ক্লাসটা আপনি কেন মনে করলেন, যে আপনার কি চিন্তা চেতনা থেকে আপনি মনে করলেন যে আমাকে অনলাইন ক্লাসে যুক্ত হতে হবে, আমাকে ক্লাস নিতে হবে স্যার? আম, আজকের এই লাইভ অনুষ্ঠানে শিক্ষার আলো.com পরিবারের আহ, প্রধান মারুফ সোহেল নির্বাহী সম্পাদক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে আমাদের সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুফতি আলম সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানের আমাদের মাধ্যমিক অফিসার স্যার বাবুল চন্দ্রনাথ স্যার, কর্ণফুলী মাধ্যমিক শিক্ষা অফিসার স্যারকে আমার পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি, এবং আমাদের উপজেলার সম্মানিত একটা নামকরা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক বাহার উদ্দিন স্যারকেও আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। এবং সাথে আজকের এই অনুষ্ঠানের যিনি সুন্দর করার দায়িত্বে রয়েছেন হাসি আপুকে আমার অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। একই সাথে আমার এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, এবং সাথে সাথে বর্ষের মুজিবীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং সাথে সাথে প্রথমে আমি আমাদের দেশের যুদ্ধের 30 লক্ষ শহীদদের স্মরণ করছি। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে শুরু করছি। আমরা যখন মার্চে যখন স্কুল বন্ধ হয়, তখন আমরা হতভম্ব হয়ে গিয়েছি। আমরা মনে করেছিলাম এই করোনাকালীন সময়টা কিছুদিন পরে, হয়তো কিছুদিন পরে 1 মাস বা 2 মাস পরে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত হলেও এখনো সত্য, এখনো আজ নভেম্বরের 15 তারিখ অতিক্রান্ত করছি, কিন্তু এখনো বিদ্যালয়ে খোলার কোনো অবকাশ, কিংবা 2021 সালেও আমরা দেখছি সেটা অবকাশ নেই। তো আমরা প্রথম দিকে আমরা সেটা অতটুকু নিইনি। তো কেন আমরা চিন্তা করছিলাম আমরা স্কুল খুলবে, আবার শুরু করবো আমরা আমাদের যে পেশাদারিত্ব বা পেশাদারিত্ব কাজ শুরু করব। তো দেখা যাচ্ছে 1 মাস যায়, 2 মাস যায়, এইভাবে যখন যাওয়ার পর পর যখন সরকারি অনেক কঠোর নির্দেশনা আসে, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, বা এরকম অবস্থায় আমরা দেখছি বের হতে পারতেছি না। তারপরেও এর মাঝামাঝি সময়ে আমরা যোগাযোগ রাখছি শিক্ষার্থীদের সাথে, এবং স্কুলের সমন্বয় করে স্কুলের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে রাখতে যাচ্ছি কি অবস্থা কি। একই সাথে যখন এই করোনার প্রভাব যখন গভীর থেকে গভীরে যাচ্ছে, তখন আমরা নিজে চিন্তা করলাম, এবং সাথে আমাদের সহপাঠী বা সহকর্মী বা আমাদের যারা শ্রদ্ধাভাজন বা ব্যক্তিবর্গ আছে, তাদেরকেও আমরা সাথে কথা বলে দেখছি আমরা, স্যার এইভাবে তো আমরা বসে থাকলে আমাদের শিক্ষার্থীরা প্রতি মাসের পর মাস পিছিয়ে যাবে, বা লেখাপড়া তো কিছু হবে না। তো আমরা তো কিছু একটা করতে পারি। আমরা তো এইভাবে সরকারের যে আমরা বেতন বা আমরা সুবিধা গুলো পাচ্ছি, তার বিনিময়ে হলো তো আমরা কিছু একটা আমরা নিজেদের
প্রচেষ্টায় একটা কিছু করতে পারি। তা আমরা আমাদের সহকর্মী বা এবং আমাদের বন্ধু বান্ধবদের সাথে মিলে আমরা দেখছি প্রথমে আমি এই চিন্তা চেতনা থেকে আমরা প্রথমে আমি মাদাম বিবির হাট শাহজাহান অনলাইন স্কুলের স্বপ্নদ্রষ্টা মমতা রোকসানা ম্যাডাম সহ যখন আমি কথা বলি তখন বলে হ্যাঁ স্যার স্যার হ্যাঁ স্যার বুঝতে পারছি যে নিজেদের বিবেক থেকে আপনারা এই চেতনায় উদ্বুদ্ধ হলেন যে আমরা অনলাইনে হলো শিক্ষার্থীদেরকে কিছু দিব, এটা নিজের চিন্তা চেতনা থেকে। তা আপনার জানা মতে স্যার কত ভাগ শিক্ষার্থী আমাদের অনলাইন ক্লাসের আওতায় এসেছে আপনার জানা মতে? আমার জানা মতে ম্যাডাম যেটা আমরা প্রথমে শুরু করছি 11 জুন, আমার দৃষ্টিকোণ থেকে আমি যখন 11 জুন শুরু করছি তখন ছিল 5% বা 10% এরকম। আর বর্তমান সময়ে আমরা তখন অনেক টিচার বলছে আমাদেরকে স্যারেরা আপনারা পাগলের মতো কাজ করতেছেন, এখানে দেখতেছে না বা এই ক্লাসগুলো করে কি হবে। হ্যাঁ, তো আমি বলছিলাম ব্যক্তিগতভাবে আজকে দেখতেছে না ঠিক আছে, কিন্তু এই ক্লাসটা আমার আর্কাইভে থেকে যাচ্ছে, যে কোনো সময় আজকে না হোক সেটা এক বছর পরে হোক সে দেখতে বাধ্য। যদি আমরা সুন্দর বলেছেন আপনি একজন আইসিটি টিচার হিসেবে খুবই দূরদর্শী কথা বলেছেন যে আজ না হোক আগামীকাল না হোক পরশু, আজকে যার মোবাইল কেনার ক্ষমতা নাই সে পরশু মোবাইলটা কিনে হলো আর্কাইভে থাকা এই ক্লাসগুলি সে দেখে নিচ্ছে। এবং আর্কাইভে থাকা এই ক্লাসগুলি শুধু করোনাকালীন সময় না, আমার মনে হয় পরবর্তী সময়েও শিক্ষার্থীরা দেখবে এবং তাদের খুব মঙ্গল হবে। তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবার চলে যাব আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার স্যারের কাছে। স্যার, এই যে শ্রেণী পাঠদানের একটা পরিবর্তিত প্ল্যাটফর্ম, যেটা আমাদের শ্রেণীকক্ষে একটা অডিয়েন্সের সামনে আমরা শিক্ষকরা পাঠদান করতাম, কিন্তু এখন আমাদেরকে অনলাইন ডিভাইসের মাধ্যমে পাঠদান করতে হচ্ছে। এবং স্মার্টফোন শিক্ষার্থীর জন্য আমরা একসময় ক্লাসে তাদের স্মার্টফোন চিজ করে নিতাম, কিন্তু এখন আমাদেরকে তাদের স্মার্টফোন হাতে তুলে দিতে হচ্ছে আমাদের পরিস্থিতির কারণে আমরা তুলে দিচ্ছি। তো স্যার এখানে এই স্মার্টফোনের ব্যবহার সম্পর্কে স্যার আমরা শিক্ষক এবং অভিভাবক কি ধরনের সতর্কতা স্যার অবলম্বন করতে পারি? কারণ একটা স্মার্টফোনে তো অনেক কিছু। ধন্যবাদ আপনাকে আবারও। আপনি ঠিকই বলেছেন, কোন সময় আমরা সরকারি নির্দেশনার আলোকে বা পারিপার্শ্বিক বিভিন্ন কথাগুলোকে সামনে রেখে অভিভাবকদের আমরা আমাদের সহকর্মী শিক্ষক বৃন্দকে আমরা বলেছি যে মোবাইল ফোন আনলে সেগুলো সিজ করে রাখার জন্য। এমনও ঘটনা ঘটেছে, অনেক জায়গায় সিজ করা হয়েছে, পরে অভিভাবকদের ডেকে নিয়ে এসে সেটা বন্ড দিয়ে সেটা দিয়েও দেওয়া হয়েছে। কিন্তু এখন জিনিসটা ঠিক উল্টো। এখন তারাই ভাবতেছে, এখন অভিভাবকরাই ভাবতেছে যে আমার তো স্মার্টফোন কেনার টাকা নেই, অথবা আমি কিনে দিতে পারিনি, এখন তো আমার ছেলে মেয়ে পেছনে পড়ছে। আসলে একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আমি আবার সরকারি ভাবে দেশের বাইরেও গিয়েছিলাম প্রতিনিধি দলের সাথে। আমরা সেখানে দেখেছি যে সেই দেশের শিক্ষা ব্যবস্থা আর আমাদের দেশে এই যে স্মার্টফোন বা এই যে যেটাই বলা হচ্ছে যে অনলাইন ক্লাস, যে এখনকার যেগুলো আমরা চালাচ্ছি এখন সবাই মিলে, সেখানে দেখেছি তারা অনেক অ্যাডভান্স। কিন্তু আমরা এখন এই করোনা আসার পর থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যেন উন্নত দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার কাতারে আমরা চলে যাচ্ছি ডিউ টু করোনা না হলে কিন্তু আমরা আমাদের এতটুকু অ্যাডভান্স অনলাইনে যে আমরা এতটুকু অগ্রগতি সাধন করতে পেরেছি, সেটা আমার মনে হয় না, আমি বিদেশে গিয়েও দেখেছি, আমার মনে হয় না সেটা আরো আমাদের 10-20 বছর লাগতো। এখন কথা হচ্ছে যে কোনো কিছু শুরু করতে হলে আমরা আমাদের চাকরি জীবন দেখি, যে কোনো একটা শুরুটাই কিন্তু যদি আপনি মনে করেন যে সব কিছুকে একেবারে পাকাপুক্ত করে শুরু করবেন, এমন আশা করা আমার মনে হয় যে ঠিক হবে না। এটা এরকম শুরু করা সম্ভব নয়। শুরু করতে হলে আপনাকে যখন যে অবস্থায় আছি
যখন যতটুকু লোক দেখতেছে, যতগুলো স্টুডেন্ট দেখতেছে, সেই স্টুডেন্ট দিয়ে শুরু করতে হবে। ওই যে পার্থসারথী বাবু বললেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই, চমৎকার একটা কথা বলেছেন যে সরকারি যে নির্দেশনাকে নির্দেশনাকে সামনে রেখে বা যে গাইডেন্স না পেয়েও নিজেরা তারা যে এই যে অ্যাম্বাসেডর যারা আছেন বা তারা আইসিটি টিচার যারা আছেন, তারা যে নিজেরাই বললো, উদ্যোগ নিল, যে উনি একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, তিনি বললেন যে আমরা সরকারের বেতন ভাতা নিচ্ছি, কিন্তু আমাদেরও তো খারাপ লাগতেছে, আমরা কিছুই করতে পারতেছি না। আমি খুব থ্যাঙ্কস জানাই তাকে। এই ধরনের শিক্ষক, আমিও কলেজের শিক্ষক ছিলাম, এই ধরনের শিক্ষক যদি আমরা সৃষ্টি করতে পারি, বা আমাদের এই যে এই শিক্ষকদের মধ্যে যদি আমরা এই সংখ্যাগুলো বাড়াতে পারি, তাদের মন মানসিকতাকে চেঞ্জ করে, আমার মনে হয় শিক্ষার ক্ষেত্রে দারুণ একটা বিপ্লব চলে আসবে, এবং বিদেশের যে উন্নত দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার কাতারে আমরা পড়তে পারবো। আমি একটা জিনিস বুঝি আমার অভিজ্ঞতার আলোকে, আমরা আনাচে কানাচে বিভিন্ন অজগায়ের স্কুলেও যাই, আমার মনে হয় যে এখন যদি আপনি বলেন যে, বা যারাই বলুক না কেন, যে স্মার্ট না, এটা কি হচ্ছে, পারতেছে না, না, আমি এটার সাথে একমত না। আমি দেখেছি আমাদের একটা স্কুল আছে রাস্তার পাশে, মোটামুটি ভালো একটা পরিবেশে আছে। আমি দেখলাম যে প্রথম দিন বা প্রথম সপ্তাহে ওই স্কুলের 246 জন, আমার এখন খেয়াল করে যে তারা দেখছে, কিন্তু দেখা যাচ্ছে যতই দিন বাড়তেছে সেটা 600-700 পর্যন্ত, ওভারঅল স্কুল, টপ স্কুল, সব ক্লাসের কথা বলতেছে, সেখানে 2-2,500 স্টুডেন্ট। এইভাবে আমরা দেখেছি যে শিক্ষকের যে মোবাইল ফোনের অভিভাবকদের বলতেছে যে আপনি আপনার ছেলে বা মেয়েকে আপনি একটা অনলাইন ক্লাসের সাথে যুক্ত করান। এইভাবে তাদের প্রচারণায় আমি দেখেছি যে এখানে আমরা এক পর্যায়ে 50-55% ছেলে মেয়েকেও কিন্তু আমরা এই যে ইয়াতে যুক্ত করতে পেরেছি। আর এখন মনে করেন এই যে অ্যাসাইনমেন্ট, আমরা যদি 2021 সালেও করোনার জন্য সরকার রাজি না, সরকার যদি যে স্কুল খোলার কোনো অনুমতি না দেয়, বা ধরে নিলাম করোনা 2021 সাল থেকে আবার নব উদ্যম শুরু করছে, তা আমরা কিন্তু এই এই জিনিসটা বলতে পারি এখন যে যতটুকুতে আছে, আমার মনে হয় 2021 সালে আপনি নিশ্চিত আমি যে 70-80% বা আরো বেশি অনলাইন ক্লাসের সাথে যুক্ত হবে। তখন অভিভাবকদের মধ্যে এই জিনিসটাই এখন মাইন্ডসেটে মানে হয়ে গেছে যে না না, আমি দরকার হলে অন্যদিকে অর্থ কাট করে হলো আমার আমার ছেলে বা মেয়েকে আমরা একটা অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই কিনে দেবো, যেটা শিক্ষার জন্য সহায়ক হবে। আমার মনে হয়, আমি নিশ্চিত 2021 সালের জানুয়ারি থেকে যদি অনলাইন ক্লাস করতেই হয়, তাহলে আমার মনে হয় যে আমরা আরো যুক্ত করাতে পারবো। এবং এটা এই এই যে এই এই যে যে যুক্ত হচ্ছে, কোনো এক সময় দেখবে যে উন্নত দেশের যে ছেলেমেয়েরা যেভাবে লিঙ্কে থেকে ক্লাস করতেছে, আমার মনে হয় আমাদের দেশও একদিন সেই শিক্ষা ব্যবস্থা সেভাবে চলে আসবে। আমি তো খুব গর্ববোধ করি যে যেমন আমার ছেলে বা মেয়ে এখন ওই যে আমার ওই রুমে দুজনেই কিন্তু এখন লিঙ্কে আছে, ওই যে ক্যামব্রিয়ানে পড়ে বা যেখানে যে মানে কম্পিউটার সায়েন্সে পড়তো আমার ছেলেটা, দেখলাম যে সারাক্ষণই যে তারা কিসের মধ্যে, তারা ওই যে অনলাইনে আছে। এই যে যেটা আমি করোনা না হলে তো আমার ছেলে মেয়েকে আমরা এটাতে যুক্ত করতে পারতাম না। এটা আমার একজনের কথা বলতে চাই। এখন যদি আপনি আমি সব সুধী মহল বা সচেতন সমাজ যদি আমরা এই জিনিসটাকে বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশ শিক্ষার ক্ষেত্রে আমার মনে হয় উন্নত দেশের কাতারে চলে যাবে। ধন্যবাদ স্যার, আপনার অনেক মূল্যবান কথা শুনলাম। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে এক মহা বিপ্লব এনে দিয়েছে এই করোনা। স্যারের কথার জিস্ট আমি এটা বুঝলাম যে আমাদের এক মহা বিপ্লব এনে দিয়েছে, যেটা যে উন্নত দেশে যেভাবে ডিভাইস ব্যবহার করে শিক্ষা গ্রহণ করছে ছেলে মেয়েরা, আমাদের মধ্যে এটা এত তাড়াতাড়ি সম্ভব ছিল না যদি এই করোনাকালীন সময় না হতো। স্যার অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি অনেক সুন্দর বলেছেন, এবং আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, আপনি ওখান থেকে জিনিসগুলা কালেক্ট করেছেন যে ওরা কত উন্নত। আর এই করোনাকালীন সময়ের জন্য আমাদের শিক্ষকরা, যে পার্থ সারথী স্যার বললেন যে একটা দায়বদ্ধতা,
যে জি সরকার আমাদেরকে দিচ্ছে, আমরাও জাতিকে কিছু দিতে হবে এর বিনিময়ে। এই দায়বদ্ধতা আমাদের সকলের মধ্যে থাকলে আমরা সুন্দর জাতি উপহার দিতে পারবো এবং আমরা নিজেরও সুস্থ সুন্দর থাকবো। তো স্যার, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, যে এই অনলাইন কার্যক্রমে যারা অংশগ্রহণ করতে পারছে না, আমি কিছু সংখ্যকের কথা যতটুকু বলবো, যে তৃণমূলে এমন পরিবার আছে যারা নেট কিনে বা অ্যান্ড্রয়েড মোবাইল সংগ্রহ করে এখনো যুক্ত হতে পারেনি 2020 জি সালে। স্যার, এই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আপনার পরিকল্পনা কি, এবং তাদেরকে আপনি কিভাবে সহায়তা করবেন, তাদেরকে কিভাবে রিকভারি করবেন স্যার বলে আপনি পরিকল্পনা করেছেন? জি, সঠিকই বলেছেন। আমি আমাদের আমি বলতে ভুলে গেছি আপনাকে তো, আপনার উপস্থাপনা মানে খুবই, যতই শুনতেছি ততই মুগ্ধ হচ্ছি। আমিও এক সময় এরকম বিভিন্ন উপস্থাপনা করতাম, নাটক করতাম। আর মারুফ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ যে উনি অনেক পরিশ্রম করেছেন আমাদের সাথে লিঙ্কে থাকার জন্য বা সবকিছু আমাদেরকে বলার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার একটা পরিকল্পনা আছে সরকারের একজন শিক্ষা কর্মকর্তা হিসাবে। আমি, আপনি যেটা বলেছেন, আমরা এই অ্যাসাইনমেন্ট গুলো জমা নেওয়ার পরে আমরা চেষ্টা করব। আমরা তো মান্থলি মিটিং করি প্রধান শিক্ষকদের নিয়ে। গত কিছুদিন আগেও আমি করেছি। সেকেন্ড অ্যাসাইনমেন্ট দেওয়ার মধ্যে বোধহয় আমি গত বুধবারে করেছি। আমরা অ্যাসাইনমেন্ট শেষের দিকে আমরা সমন্বয় সভা করব সকল প্রধান শিক্ষককে নিয়ে, এবং আমার প্ল্যান আছে সকল শিক্ষকদের নিয়ে আমরা করব। এই ক্ষেত্রে আরো একটি প্ল্যান আছে আমাদের, অভিভাবক সমাবেশ। অভিভাবকদের সাথে আমরা একটা লিঙ্ক করতে পারি কিনা, সেটা যে পর্যায় থেকে হোক, স্বাস্থ্যবিধি মেনে অথবা বিভিন্ন যে মানে ছোটখাটো সভাতে যাই, সেখানে আমরা বলতে পারি। আমার একটা পরিকল্পনা হচ্ছে যে আপনি যেটা বলেছেন ঠিকই, সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন এখন আহ, 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 নেই। অনেক অজুগায় আছে। আমার একটা স্কুল আছে একেবারে নদীর, এই যে কর্ণফুলী নদীর একেবারে পারে। তো সেখানে দেখা গেছে যে তাদের বাবা মাই তো থাকে আমাদের ইয়া নিয়ে, যে জীবন জীবিকা নিয়ে আছে, মৎস্য আহরণ করে ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতেই হবে। আর আমার প্ল্যান যেটা, যে আমরা যে উপবৃত্তিটা দিচ্ছি, সরকার যে উপবৃত্তিটা দিচ্ছে, সেটা অ্যামাউন্টটা নেহাত কম না। এবং আমরা এটা সরকার হয়তো এই যে গত এক বছরে বিভিন্ন কারণে, করোনার জন্য সেটা হয়তো ডিসবার্স করতে পারেনি, একসাথে পাবে তারা। এই যে একসাথে পেলে, বা আমি যদি বলি যে ডিগ্রি পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে, এখন সবকিছু শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকেই মনিটরিং করতেছে। তো ডিগ্রি পর্যায়ে তো প্রায় 4,900 টাকা এক ইয়েতে দেওয়া হয়। এখন যে দুটো কিস্তি মিলে যে টাকাটা পাবে, আমার তো মনে হয় যে অন্তত এখন অ্যান্ড্রয়েড ফোন হয়তো অনেক, অ্যান্ড্রয়েড 7,000 8,000 টাকা দিয়েও হয়তো পাওয়া যাচ্ছে, হয়তো 10,000 টাকা লাগবে। তো আমার মনে হয় যে আমরা যদি স্টুডেন্টকে প্রধান শিক্ষকদের মাধ্যমে, টিচারদের মাধ্যমে যদি এই উদ্বুদ্ধটা অন্তত করতে পারে যে তুমি উপবৃত্তির টাকাটা কোথাও খরচ করিও না, তোমার আব্বু থেকে আর 1,000 2,000 টাকা কোনো মতে যদি আব্বুর কাছ থেকে নিতে পারো, তোমরা একটা অ্যান্ড্রয়েড পেয়ে যেতে পারবা। এখন এই অ্যান্ড্রয়েড পেলেই তো আমার তো মনে হয় যে তারা তাদের বন্ধু বান্ধবের সাথে কথা বলে সারা যুক্ত হওয়ার সবকিছুই তারা শিখে নিতে পারবে, এবং আমাদের অনলাইন ক্লাসগুলোকে তারা সঠিক সময়ে সঠিকভাবে তারা আত্মস্থ করতে পারবে। আমার মনে হয় যে আমরা আমরা সবাইকে অনুরোধ করব, আমরা উপজেলার, আমি আমার আমার কথা হচ্ছে, আমাদের এই কথাগুলো যারা শুনতেছেন, আমরা মাধ্যমিক শিক্ষা অফিসাররা, উপজেলার যে সমন্বয় সভা আছে, মাধ্যমিক শিক্ষা অফিসাররা যে উপজেলার বিভিন্ন মিটিং করে, সেখানে যদি অন্য অন্য কর্মকর্তাদেরকেও আমরা ইউনো সাহেব সহ সবাইকে নিয়ে যদি এই প্রচারণাটা বাড়াতে পারি। কৃষির ক্ষেত্রে উনি এক লাইন বললো যে আপনাদের ছেলে মেয়েদেরকে একটা অ্যান্ড্রয়েড আপনারা যে কোনো ভাবে কষ্ট করে কিনে দেন। আর অন্যান্য অফিসাররা ঠিক তাদের ডিপার্টমেন্টের কাজ কর্মে যদি সভা সমিতিতে এটা বলে, আমার মনে হয় সার্বিকভাবে দেশের এই এই যে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারটা বাড়বে, এবং সাথে সাথে আমাদের অনলাইন ক্লাসের সংখ্যা বাড়বে, দেখার সংখ্যা বাড়বে।
ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার সুচিন্তিত মতামত এবং পরিকল্পনা শুনে আমাদের খুবই ভালো লাগছে, এবং আপনার এই পরিকল্পনার ইতিবাচক আমরা সবাই চেষ্টা করব গ্রহণ করতে। আমি এখন যাচ্ছি, আমি বাহার স্যার, আমি প্রধান শিক্ষক বাহার স্যারের কাছে যাচ্ছি। স্যার, আহ, জি বলেন। হ্যাঁ, এই যে স্যার বললেন যে এইভাবে অন্তত অ্যান্ড্রয়েড মোবাইলটা যেন সকল শিক্ষার্থী সংগ্রহ করতে পারে, স্যারের পরিকল্পনা খুবই চমৎকার। এখন স্যার, এই স্মার্টফোন ব্যবহারে আপনি যেহেতু অনলাইন ক্লাস নিচ্ছেন আপনার স্কুল থেকে এবং ছেলে মেয়েরা অংশগ্রহণ করছে, তো এই যে স্মার্টফোন ব্যবহারে কি স্যার আপনি শিক্ষার্থী এবং অভিভাবককে কোনো পরামর্শ দিয়েছেন স্যার? জি, আমরা অভিভাবকদেরকে বিশেষ জি করে আমি ক্লাস টিচারের মাধ্যমে টেলিফোন করেছি এবং অ্যান্ড্রয়েড ফোনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। বিশেষ করে আমরা প্রতি সপ্তাহে একবার ক্লাস টিচারদের মাধ্যমে অভিভাবক এবং স্টুডেন্টদের সাথে কথা বলি আমাদের স্কুল পেজে ক্লাস করার জন্য। ক্লাস করতে হলে তো জি অ্যান্ড্রয়েড স্যার। ফোন দরকার হবে। তো অনেক গরিব বাবা মা আছে, তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি যদি বড় ভাইয়ের কাছে থাকে বা পাশে কোনো আত্মীয় স্বজনের কাছে স্যার, থাকে আমার তাহলে আপনারা ব্যবস্থা হ্যাঁ, করে দেন। আমার তো প্রশ্নটা ছিল আমরা যে আরো বলবো। অ্যান্ড্রয়েড মোবাইলে জি অনেক কিছু থাকে, কিন্তু এইটা আমাদের শিক্ষার্থীরা জি কিভাবে ব্যবহার করবে তাদের শিক্ষা ক্ষেত্রে, তারা অন্য এলোমেলো লাইনে না দিয়ে, জি জি, আমি বলছি। জি, আসলে এলোমেলো অ্যান্ড্রয়েড সাইটে মোবাইলে, না গিয়ে এলোমেলো, জি আপু, অ্যান্ড্রয়েড মোবাইলে আসলে, হ্যাঁ, অ্যান্ড্রয়েড মোবাইলে আসলে দুইটা দিক আছে, একটা সুদিক একটা কুদিক। এখন আমরা যারা বয়স্ক অ্যাডাল্ট যারা আছি আমরাও ব্যবহার করতে আসলে হিমশিম খেয়ে যায় অনেক সময়, যে আসলে দুইটা ভালো সিনের ভিতরে একটা খারাপ সিনে চলে আসে। তো এখন আসলে যখন ব্যবহার করবে তখন আমাদের অভিভাবক যারা ভাই বোন আছেন বা বাবা মা বা শিক্ষক থাকেন তারা অ্যালার্ট থাকবেন যে ছেলেমেয়েরা কি আসলে ক্লাস করছে নাকি অন্য কোনো প্রোগ্রামে অ্যাড হয়ে যাচ্ছে। এটা আমাদের কড়া দৃষ্টি রাখা উচিত। এটা আমরা গার্ডিয়ানদেরকে সচেতন করার চেষ্টা করছি। তবে এটা ইচ্ছের উপর নির্ভর করে। আমাদের স্টুডেন্ট এবং গার্ডিয়ান যদি মনে করেন যে যে না ভালো দিকে ব্যবহার করা হবে তাহলে ভালো দিক। কারণ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গঠন করা, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ উপহার দেওয়া। ঠিক 2010-এ যখন ক্ষমতা আসলেন তখন উনি বলেছিলেন যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হবে। আজকে 10 বছর ব্যবধানে বাংলাদেশ ঠিকই ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিগণিত হচ্ছে। তো আমরা দেখছি যে এখানে আমরা মোবাইলের জন্য ক্লাসে কোনো ছেলে মেয়ে যখন ক্লাসে মোবাইল নিয়ে আসে তখন আমরাও বেতরে আঘাত করেছি। ক্লাস টিচারের মাধ্যমে আমরা বকা, যা ইচ্ছা বকা দিয়েছি। যাও, এটা সময় পরিক্রমা, আজকে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি যখন থাইল্যান্ডে গেলাম বিভিন্ন স্কুলে যখন পরিদর্শনে গেলাম তখন আমরা দেখছি ওইখানকার কোনো ছেলে মেয়ে স্কুলে বই নিয়ে যায় না, ওনারা খালি হাতে যায়। প্রত্যেকের প্যান্টের পকেটে একটা একটা অ্যান্ড্রয়েড মোবাইল এবং প্রতিজনের সাথে একটা ডেস্কটপ আছে। তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি তোমরা তো, ওরা বলে স্যার আমরা তো ইবুক ব্যবহার করি, আমরা ল্যাপটপ থেকে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে বই সংগ্রহ করে নিই, ওইখান থেকে আমরা পেজ অনুযায়ী আমাদের লেসন আমরা আয়ত্ত করে নিই। ওরা আমাদেরকে বলছে। তো একসময় আমাদের দেশও ওই উন্নয়নশীল দিশে এটা শুরু হবে আশা করি। যে আমাদের বাবুল স্যার বলছেন যে আগামী 2-1 বছরের মধ্যে যদি আমাদের এই করোনা প্রাদুর্ভাব যদি না হতো তাহলে হয়তো আমরা ডিজিটাল 100% শিক্ষা ব্যবস্থার দিকে আমরা যেতাম না। তবে এই করোনার প্রাদুর্ভাবে আমাদের জাতি কিন্তু ডিজিটাল ব্যবস্থার দিকে এগিয়ে গেছে, অনেকখানি এগিয়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমার স্কুলে 11 জন শিক্ষক আছেন, তার মধ্যে দেখা গেল এই 4-5 জন ছাড়া অন্যরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতো না। আজকে সময়ের পরিক্রমায় ওনারা আমাদের পরামর্শ প্রত্যেকে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে, প্রত্যেকে অনলাইন ক্লাস করে কন্টিনিউ। আমাকে আর বলে না, ওরা নিজে, আমি ওদেরকে এডিটর করে দিয়েছি, ওরা নিজেরাই অনলাইনে ক্লাস অ্যাড করে দেয়। বিশেষ করে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের প্রধান জনাব এস মোস্তফা আলম সরকার আসার পর থেকে সীতাকুণ্ডের শিক্ষার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, অনেকখানি চেঞ্জ, শতভাগ চেঞ্জ। উনি প্রতিদিন প্রতি শিক্ষক হেডমাস্টারের সাথে টেলিফোনে যোগাযোগ করেন এবং কন্টিনিউ বিষয় শিক্ষকদের সাথে সপ্তাহে 7 দিনে ওনাকে আমি দেখছি জুম মিটিং করতে। যে এত কিছু বলার পরও উনি বিরক্ত হয় না দেখি। তা উনি এখন বর্তমানে অসুস্থ, দোয়া করে আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন। আপনারাও দোয়া করবেন, আশা করি সুস্থ হয়ে যাবেন। তবে ওনার আশাতে সীতাকুণ্ডের আমূল পরিবর্তন। আমার এই 24 বছর শিক্ষকতা বয়সে আমি দেখেছি 5-6 জন আমি শিক্ষা অফিসারের সাথে আমার পরিচয় হয়েছে, দেখেছি আমরা স্বচ্ছকে। তবে আমাদের মুস্তফা আলম সরকার অতুলনীয়, এটা কোনো সন্দেহ রাখে না। ওনার পরামর্শ আজকে সীতাকুণ্ডে এগিয়ে গেছে, এগিয়ে যাবে ইনশাল্লাহ।
তবে অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাপারে আপনি যেটা বলেছেন, অনলাইন ক্লাস করতে অ্যান্ড্রয়েড মোবাইলের বিকল্প নেই। আমাদেরকে সচেতন হতে হবে, শিক্ষক সমাজকে, আমাদের গার্ডিয়ানকে সচেতন হতে হবে, আমাদের ছাত্রছাত্রীকে পরামর্শ দিতে হবে যাতে তারা সুদিকে ব্যবহার করে। এটাই আমাদের কর্তব্য এবং করণীয় হওয়া উচিত। স্যার, জি যার এখনো এখনো যারা অনলাইন ক্লাসের সাথে যুক্ত হতে পারেনি, এইরকম সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সাথে জি অবশ্যই জি আপনারা যোগাযোগ রক্ষা করছেন, এবং সেটা কিভাবে করছেন? আমি আগে বলেছি যে আসলে প্রান্তিক অঞ্চলে কিছু ছেলে মেয়ে আছে যারা অনলাইন অ্যান্ড্রয়েড মোবাইল নেই, আশেপাশেও নেই বা সংযুক্ত হতে পারছেন না, অনেক ছেলে মেয়ে আছে। এখন ওনাদেরকে আমরা টেলিফোনের মাধ্যমে, ওদের যে টেলিফোন আছে বা আশেপাশে স্কুলের যে টেলিফোন হুম। নাম্বার আমাদের জমা দিয়েছেন, ওনাদেরকে আমরা টেলিফোনের মাধ্যমে, জি, ক্লাস টিচারের মাধ্যমে পরামর্শ দিচ্ছি। কোনো অসুবিধা হলে ওনারা টেলিফোনে আমাদের শিক্ষক থেকে জেনে নিচ্ছে। ধন্যবাদ স্যার। জি আমি এখন যেতে চাচ্ছি আমাদের পার্থ সারথী স্যারের কাছে। স্যার, পার্থ সারথী স্যার, হ্যালো। হ্যাঁ ম্যাডাম, বলছি। পার্থ সারথী স্যার, জি স্যার। জি স্যার। স্যার, আপনি তো মানে খুব চমৎকার কথা বলেছেন যে আমাদের একটা দায়বদ্ধতা, শিক্ষক সমাজ আমরা যদি মনে করি যে আমাদের একটা দায়বদ্ধতা আছে, আমরা অবশ্যই অনেক কিছু করতে পারি, আমরা করছি, করি। তো স্যার, এই অনলাইন ক্লাস নেয়ার ক্ষেত্রে আপনি কার সহযোগিতাটা প্রথম পেয়েছেন এবং বেশি পেয়েছেন? আপনি যে অনলাইন ক্লাস, প্রথমে যেটা আমি হ্যাঁ ম্যাডাম আসলে, হ্যাঁ হ্যাঁ, অনলাইন ক্লাসটা আসলে আমি প্রথমে, কিন্তু ওই যে বললাম, আমি প্রথম দিকে সেটাকে কোনো নজর দিইনি বা তেমন বলিনি। বা এই ক্ষেত্রে হ্যাঁ আমি প্রথমে আমাদের এর মধ্যে আমার পাশে বাসা এবং আমাদের একই উপজেলার শিক্ষক মমতাজ রোকসানা ম্যাডাম এর 2 পর্ব আগে এসেছিল এখানে আলোচনায়। ওই রোকসানা ম্যাডাম সহ আমি যখন বসি একটা প্রতিষ্ঠানে, তখন বলে স্যার এইভাবে করলে আমরা সুবিধা হবে, বা আমি সহযোগিতা ওনার থেকে পেয়েছি। এবং একই সাথে আমি যখন এটা পেয়েছি, এবং সাথে সাথে আমি আমার স্কুল, সাথে আমার উপজেলার সকল স্কুলের শিক্ষক, সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, যাকে যেখানে পেরেছি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যে স্যার অনলাইনে ক্লাসটা করতে হবে, বা করলে এটুকু আমাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ এবং সহযোগিতাটা আদায় যেটা করেছেন। আমরা চেয়েছি, আমি হ্যাঁ, সহযোগিতাটা আদায় করে নিয়েছেন আপনি। ব্যক্তিগতভাবে আমি যেটা চেয়েছি সেটা হচ্ছে, জি হ্যাঁ ম্যাডাম, জি, অর্থাৎ স্যারদের হ্যালো, সহযোগিতাটা আপনি আদায় করে নিয়েছেন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যারদের হ্যাঁ, সহযোগিতাটা তো আপনি আদায় করে নিয়েছেন। হ্যাঁ, ভাঙা ভাঙা, ভাঙ্গা ভাঙ্গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ এখন আমি অনেক অনেক টিচারকে বা অনেক আমার সাথে ম্যাক্সিমাম প্রধান শিক্ষকের সাথে কথা হয় আমাদের উপজেলার বা উপজেলার বাইরে। তো আমি বারবার স্যারদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, এবং অনেক স্যারকেও আমি, প্রধান শিক্ষক স্যারকেও আমি এরকম ভাবে পেজ খুলে দিয়েছি, স্যার ধরেন এই জি স্যার, পেজটা আসেন, হয় আমি আপনার বাসায় যাবো, জি না স্যার, না হয় আপনি আমার বাসায় আসেন। পেজ অনেক, আমার বাসায়ও আছে অনেকে, আবার আমি ওনাদের বাসায় গিয়েছি, গিয়ে পেজ খুলে দিয়েছি, স্যার এভাবে আপনি ক্লাস করবেন, সমস্যা থাকলে আমাকে বলবেন, বা আমার যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য। তো এইভাবে ভেবে আসলে আমাদের সীতাকুণ্ড স্কুলগুলো অনলাইনে কার্যক্রমের মধ্যে সম্পৃক্ততার হার আমি মনে করি আমাদের আদার অন্যান্য উপজেলা থেকে অনেক বেশি আছে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো এখন এরপরেও আমি গতকালকে আমাদের যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক প্রশাসন রূপক রায় আমাদের সীতাকুণ্ড বিজেট পরিদর্শনে আসছে শুধুমাত্র অনলাইন ক্লাসের উপরে, বা অনলাইন ক্লাসটা কিভাবে চলছে, বা কতটুকু শিক্ষার্থীরা নিচ্ছে, বা কতটুকু সে নিতে পারতেছে, বা কি সমস্যা। আসলে আমরা তো এতদিন জানি না। এই যে আমার ঘর আমার স্কুলের স্বপ্নদোষটা বলে আমি রূপক স্যারকে কালকে, যেটা আমি ওনার সাথে কথা বলে আমি জেনেছি, এই ভিডিও ক্লাস থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে সবগুলো নাকি স্যারে করে রূপক স্যার। স্যার
জি স্যার, ধন্যবাদ স্যার। আপনার অভিজ্ঞতা, যে আপনি যে ক্লাস নিচ্ছেন অনলাইন ক্লাস, আপনার অভিজ্ঞতা থেকে স্যার অনলাইন ক্লাসের সুবিধা বা অসুবিধা, আমরা অডিয়েন্সের ক্লাস নিয়েছি, এখন আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি স্যার, এই দুইটার মধ্যে আসলে আমরা স্বাচ্ছন্দ্য যদিও কোভিড এর কারণে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, তারপর আমি স্যার জানতে চাই আপনার কাছে যে অডিয়েন্সে ক্লাস নিতে আমাদের কোনো সমস্যা বেশি হয়, না অনলাইন ক্লাসে আমরা নানামুখী সমস্যার সম্মুখীন হই? এটা স্যার আপনার অভিজ্ঞতার আলোকে একটু বলুন। আসলে ম্যাডাম আমি এটা যদি বলি, আমরা যখন এমএমসি ক্লাস করি বা আমরা যখন এমনি সরাসরি ক্লাস করি, তখন সেটা ক্লাসটা থাকে 45 মিনিটের বা 50 মিনিটের বা 40 মিনিটের। কিন্তু এখানে যখন আমরা অনলাইনে ক্লাস করে 20 মিনিটের বেশি তো দেওয়া যায় না, কারণ এটা নিয়েও অনেক প্রথম দিকে শিক্ষার্থীদের নিয়ে কথাবার্তা হয়েছে এরকম, যে একজন শিক্ষার্থী যদি অনলাইন ক্লাসের দিকে, যদি মোবাইলের দিকে যদি চেয়ে থাকে 20 মিনিট বা 30 মিনিটের ওভার হয়, তাহলে চোখের সমস্যা হবে, বা আবার অনেকে বলছিল দেখতে দেখতে ঘাড়ে একটু সমস্যা চলে আসতে পারে, এরকম অনেকগুলো সমস্যার কথা বলেছিল। তখন আমরা সেই দিকটা চিন্তা করে আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে লিমিটেশন রাখছি, কারণ এটা দেখতে গেলে এমবির প্রয়োজন আছে। কতজন ছেলে মেয়ে আমার এমবির দিয়ে গার্জিয়ান দিতে পারতেছে, তো সেটাও আমরা দৃষ্টিকোণ থেকে দিয়ে আমরা আসলে বাস্তব, অর্থাৎ সরাসরি ক্লাসের তো বিকল্প নেই। তারপরেও আমি বলবো সরাসরি ক্লাসের যে একটা সুবিধা, এটা হচ্ছে আমরা অনলাইনে ক্লাসের সুবিধাগুলো একটু বেশি মনে করতেছি এই কারণে, কারণ অনলাইন ক্লাসগুলো আমি যুগ যুগ করে ধরে রাখতে পারছি, কিন্তু আমি তো ওই ক্লাসগুলোতে আমি সেরকম রাখতে পারছি না। যদিও অনেক সময় দেখা যায় যে আমরা ক্লাসের ক্ষেত্রে গিয়ে বুঝানো বা কাজ করার ক্ষেত্রে অনেকটা স্বাচ্ছন্দ্য মনে করি কোথায় আমরা ক্লাসে গিয়ে, কিন্তু আমরা যখন এই ক্লাসগুলো যখন আমরা অনলাইনে করি, তখন সেক্ষেত্রে আমরা দেখি অনেক ক্ষেত্রে আমরা এই ক্লাসগুলো লিমিটেশন থাকে। আমরাও চেষ্টা করি এখানে আমরা অনেক সময় চিন্তা করি শিক্ষার্থীদের এমবির ব্যাপারে বা শিক্ষার্থীর দেখার ব্যাপারে বা শিক্ষার্থীর কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেক সময় আমরা দেখি, আমরা তো আমাদের যে বয়স এখন, আমাদের সে আরো অর্ধেক বয়স হবে স্টুডেন্টদের, অর্ধেকের চেয়ে কম। তো অনলাইন ক্লাস স্যার, একটা বিষয় একটু জানতে চাই প্লিজ, অনলাইন ক্লাসটা কি স্যার একমুখী মনে হচ্ছে না? অনলাইন ক্লাসে কি আমরা শিক্ষার্থীর সাথে কানেক্ট হয়ে তাদের বিষয়গুলো আমরা জানতে পারি, তাদেরকে প্রশ্ন করতে পারছি, তাদেরকে সমস্যাগুলো কি আমরা জানতে পারছি স্যার? অনলাইন ক্লাসটা কি একমুখী? হ্যাঁ, একমুখী হলেও আমি মনে করি আপনি আইসিটি স্যার হিসাবে আমার একটু বেশি প্রত্যাশা এই বিষয়ে জানার। ম্যাডাম আমি ওটা মনে করি একমুখী বলবো, আবার একমুখী না, মানে 50-50। এই কারণে বলবো, কারণ আমার যদি শিক্ষার্থী যদি যুক্ত থাকে এই অনলাইন ক্লাসে, তাহলে কিন্তু আমার স্কুলে একদম স্পষ্ট থাকে। এখানে আমাদের ম্যাডাম এরকম একটা অ্যান্ড্রয়েড সেট থাকে আমাদের ম্যাডামের বা স্যারের, তখন এখানে প্রশ্ন করে এখানে উত্তর দিচ্ছে, তাহলে অবশ্যই এটা একমুখী আমি বলতে পারবো না। এটা সবাই যেন জানে। আমি আসলে আপনাকে প্রশ্নটা করেছি এই উদ্দেশ্য নিয়ে, তারা যেন এই বিষয়টা সবাই জানা থাকে, কেউ যেন মনে না করে আমি স্যারকে প্রশ্ন করতে পারবো না, তেমন না, কিন্তু আমি পারবো অন্য একটা ডিভাইসে। এটা দিলে প্রত্যেক শিক্ষক যখন ক্লাস করে আমরা দেখি দুটা সেট থাকে, একটা সেটে প্রশ্ন দেখে আর একটা সেটে ক্লাস করে। তো এখন যদি মনে করি আমি একমুখী যদি আমরা যদি মনে করি, তাহলে এটা কিন্তু ভুল হবে বলতে এই কারণে, কারণ অনেকে মনে করতেছে, এখনো পর্যন্ত মনে করতেছে যে আমরা অনলাইন ক্লাসগুলো দিচ্ছি, করতেছে কারা, দেখতেছে কারা, করতেছে কি বা লাভ হবে। এখনো পর্যন্ত অনেকের মনে এই ভ্রান্ত ধারণা আছে। আমি যেটা কালকে স্যারের সাথে কথা বলে দেখছি, রূপক স্যারের সাথে আমি কালকে ঠিক 11টা থেকে একদম 3টে পর্যন্ত আমি ছিলাম ভিজিট কালীন সময়ে, কারণ যেহেতু আমাদের সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার করোনায় আক্রান্ত, তো স্যার আমাকে নির্দেশ দিছে বা তুমি স্যারের সাথে থাকো, একটু দেখো কোনো কিছু সমস্যা আছে কিনা। তো সেই সুবাদে আমি স্যারের সাথে কথা বলে দেখছি 2000 এই করোনাকালীন সময়টা যদি বন্ধ হয়ে যায়, কিন্তু অনলাইন ক্লাস বন্ধ হবে না। অনলাইন ক্লাসটা এই যে চালু হয়েছে সেটা থাকবে। তবে আমি
আরেকটা সুসংবাদ দিতে আছে, সেটা হচ্ছে কালকে স্যারের কথা যেটা বললাম, এই যে যে কোনো একটা সময়ে প্রত্যেকটা স্কুলের শিক্ষককে জানতে চাওয়া হবে, স্যার আপনি করোনাকালীন সময়ে কয়টা ক্লাস আপনি করছেন, আমাকে সেই রিপোর্ট দেন। হ্যাঁ, এখন যারা ক্লাস করতেছেন আমি সেই উদ্দেশ্যে বলছি, কারণ তখন একটা সময় আসবে বলবে স্যার আপনার স্কুলে কয়জন শিক্ষক কয়টা ক্লাস করছে, সেই রিপোর্টটা আপনি দেন আমাকে। রিপোর্ট এমনি দিলে হবে না, কাগজে দিলে হবে না, আপনি শিক্ষক বাতায়নে আমাকে দিতে হবে। তো এইরকম ভাবে আসলে জি স্যার, অনেক ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করলাম। আমি যাচ্ছি আমাদের বাবুল স্যারের কাছে, আমার বাবুল চন্দ্রনাথ স্যারের কাছে। স্যার, করোনা পরবর্তী সময়ে একটা রিকভারি প্ল্যান আমরা সবাই মিলে করছি। স্যার, এই রিকভারি প্ল্যান গুলা বাস্তবায়নে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বলে আপনার ধারণা স্যার? ধন্যবাদ আবারও। আমি তার আগে এই আমাদের দুজন সম্মানিত শিক্ষকের আমরা কয়েকটা জিনিস আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। সেটা হচ্ছে যে আমি আমার একটা যে প্রস্তাবনা, সেটা হচ্ছে যে অ্যাম্বাসেডরদের সংখ্যা বাড়াতে হবে। সেটা যারা আগ্রহী তাদেরকে নিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করে এটা বাড়াতে হবে। তাহলে কিন্তু আমাদের এই যে পার্থসারথীবাবু যেটা বললো যে উনি অন্য টিচারকে সাথে নিয়ে উনি অগ্রসর হয়েছে। এবার সীতাকুণ্ডতে ধরেন যদি আমরা 10 জন অ্যাম্বাসাডার করতে পারতাম, তাহলে দেখা যাবে যে 10 জনে মিলে সব স্কুলগুলোকে কিন্তু সাজানো যেতে পারে। অ্যাম্বাসাডারের সংখ্যা বাড়ানো উচিত, সেটা যথাযথ কর্তৃপক্ষ যদি এদিকে নজর দেয় তাহলে অবশ্যই বাড়ানো যাবে। অ্যাসাইনমেন্ট বন্ধ না করা উচিত। আমরা বিশ্ববিদ্যালয়ে থিসিস করেছি, আমরা হয়তো অন্য ডিগ্রি উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে আমরা থিসিস জমা দিচ্ছি, থিসিস করেছি। আমার মনে হয় আমরা ডিজি মহোদয়কেও আমরা অনুরোধ করব, যদি আমরা সরাসরি ক্লাসে চলে যাই, করোনা নাই, 2021 সাল থেকে আবার ক্লাস শুরু হবে, সেখানেও আমাদের এই যে উন্নত দেশের যে চিন্তা ভাবনা, বা আমরা যে বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সে পড়তে গিয়ে যে অ্যাসাইনমেন্ট দেখেছি, অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হয়, অ্যাসাইনমেন্ট কোন কোন বই রেফারেন্স হিসাবে বা রেফারেন্স বই যে দরকার অ্যাসাইনমেন্ট তৈরি করতে, বাস্তব ক্ষেত্রে একটা ছবি দরকার। যেমন আমি যে টি চাইল্ড ওয়ার্কার্স এডুকেশন অফ বাংলাদেশ চ্যালেঞ্জেস এন্ড ইস্যুস, আমার একটা থিসিসের যেটা আমি এই যে পিএইচডি করতে গিয়ে আমরা জমা দিছি। আমি চা বাগানে গেছি, 20টা চা বাগানে, এই চা বাগানের এই যে ছবিগুলো আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা যদি স্টুডেন্টকে এরকম যে শিক্ষা সফর যেটা বলা হয় এখন, আসলে শিক্ষা সফর কি যেটা বলি যেটা বলি সেটা কি আসলে যথার্থ হয় না। ওখানে আমরা খাওয়া দাওয়া করি, নাচ গান কবিতা আবৃত্তি করে চলে যাই। কিন্তু এই শিক্ষা সফরটা যদি এভাবে হয়, অ্যাসাইনমেন্ট ভিত্তিক হয়, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক গুণে এগিয়ে যাবে। আর সরাসরি যে ক্লাস উনি বলল, হ্যাঁ, সরাসরি ক্লাসের বিকল্প নেই, এবং অনলাইন ক্লাস কিন্তু একমুখী না, সেটা আপনিও স্বীকার করছেন, আমরাও স্বীকার করছি। এখানে যে মিথস্ক্রিয়া হতে পারে, এখানে ওই যে কি বলে এটারে বলা হচ্ছে যে দেয়া নেয়া, কথাবার্তা, প্রশ্ন জিজ্ঞেস করা, পার্টিসিপেটরি মেথডটা এখানে কিন্তু অনেকটা ইউজ হয়। আমার প্রস্তাব হচ্ছে যে সরাসরি ক্লাস যখন আমরা চলে যাব, তখনও যেন অনলাইন ক্লাসটা সরকার বন্ধ না করে। আমি যদি এভাবে বলি আপনাকে বা আমার দর্শকদেরকে এভাবে বলি, আমরা সরকার এখন বলছে অতিরিক্ত ক্লাস করার জন্য, তাই না? অতিরিক্ত ক্লাস যে কোচিং না, অতিরিক্ত ক্লাস। আমরা অনেক স্কুলে কিন্তু সকাল 8:30 থেকে যখন সরাসরি শুরু হয়, 8:30 থেকে অঙ্ক এবং ইংলিশ বিষয়ে 2 ঘন্টা দুটো সাবজেক্ট নিয়ে 150 টাকা করে যেটা নেওয়া হয়, যেটা হাইকোর্ট রায় দিছে বা গভর্নমেন্টের পরিবর্তন আছে। এখন আমার যে সমস্ত শিক্ষকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ যারা রাজি হয় যে আমরা করব, তাহলে আমরা তো অনলাইন ক্লাসটা তারা সন্ধ্যায় নিতে পারে। এটা স্যার আপনার রিকভারি প্ল্যানে আছে স্যার? হ্যাঁ, আমি এটা সরকারকে অনুরোধ করব। হ্যাঁ, এই প্রসেসটা স্যার, হ্যাঁ, আপনার রিকভারি প্ল্যানে আমাদের সবারই, আমিও একজন শিক্ষক, আমাদেরও রিকভারি প্ল্যান দিতে হয়েছে যে বিদ্যালয় ভিত্তিক। স্যার, যেটা জানতে চেয়েছিলাম যে রিকভারি প্ল্যানে, হ্যাঁ, আপনার যে চ্যালেঞ্জ গুলার সম্মুখীন আমরা হচ্ছি, এগুলা কিভাবে আমরা বাস্তবায়ন করব? আমরা রিকভারি প্ল্যানটা কিভাবে বাস্তবায়ন করব? আমি যদি বলি যে এই রিকভারি প্ল্যানের সাথে তো এটা যুক্ত করা যেতে পারে।
যে সমস্ত শিক্ষক ইন্টারেস্টেড তিনি সন্ধ্যায় ক্লাস নেবেন। এবং এখানে কিন্তু যে যে এই যে আজকে মোবাইল করা হচ্ছে, মোবাইল পাচ্ছে না, কিন্তু সরাসরি ক্লাসে যখন চলে যাব তখন তো আমার 90% স্টুডেন্ট উপস্থিত থাকবে না। যদি করোনা চলে যায় তখন আমরা তো এটা ঘোষণা দিতে পারি যে ছুটির আগে, যে আজকে সন্ধ্যায় অমুক স্যার তোমাদের ক্লাস নেবে এবং তোমরা এটাতে যুক্ত হবে, এবং এটা নিলে তোমরা আরো অ্যাডভান্স হয়ে যেতে পারবা। আর স্কুল কর্তৃপক্ষ বা আমরা যারা বা সরকার যদি মনে করে যে না, আমার অতিরিক্ত ক্লাসটা আমি ওইভাবে না নিয়ে এইভাবেও যদি যুক্ত করতে পারি, তাহলে তার অনারিয়ামটা চলে যাবে তার কাছে, প্রফেশনালি চলে যাবে তার কাছে। আমরা তো 150 টাকা করে নেয়ার বিধান তো আছে, একটা ক্লাসে 150 টাকা করে একজনের কাছ থেকে মাথা পিছু 150 টাকা করে নিতে বলছে। এটা রায়, এটা সরকারের প্রজ্ঞাপন। স্যার এটা জি স্যার, থ্যাংক ইউ স্যার, এটা আমরা জানি। তবে আমার যেটা জানার ছিল যে রিকভারি প্ল্যানে আমরা যে রিকভারি প্ল্যানটা করেছি ওখানে আসন ব্যবস্থার কথা, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা, কিছু চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হতে পারি। যে আমাদের অনেক স্কুলে অ্যাকোমোডেশন কম, সেখানে কিন্তু আমরা এট এ টাইম মনে করেন যে আমাদের প্রাইমারিতে আছে প্রাথমিক থেকে 5ম শ্রেণী, আপনার হাই স্কুল আছে 6 থেকে 10ম শ্রেণী 10 পর্যন্ত। এখানে এতগুলো স্টুডেন্টকে কিন্তু আমরা একসাথে ক্লাসটা নিতে পারবো কিনা এই ব্যাপারে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। তো এই চ্যালেঞ্জ গুলো আমরা কিভাবে মুখোমুখি হব, এগুলি আমরা কিভাবে এই চ্যালেঞ্জ গুলোর সম্মুখীন হব? এটা আমি একটা উপায়ের কথা বলতে পারি যে আমরা এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় কি আছে, শিক্ষা ব্যবস্থায় আছে যারা জেনারেল লাইনে বা খারাপ করতেছে তারা চলে যাচ্ছে হয়তো যে উন্মুক্ততে লেখাপড়া করতেছে, তাই না? হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। এই যে আমরা কি করতেছি, তাদের গার্ডিয়ানকে বলতেছি না, আপনার ছেলে বা প্রধান শিক্ষক মহোদয় বলতেছে যে আপনার ছেলে তো বারবার ফেল করতেছে, আপনার ছেলেকে আপনি এতে দিয়ে যান, এই যে ভোকেশনালে দেন বা উন্মুক্ততে পড়ান। তো আমার তো মনে হয় যে এই যদি এই অনলাইন ক্লাসের মাধ্যমেও যদি এরকম একটা ব্যবস্থাপনা সৃষ্টি করা যায় তাহলে আমার মনে হয় যে সেখানেও তো আমরা অগ্রসর হতে পারি। তাদের অনলাইনের মাধ্যমেও তো আমরা তাদেরকে যে আমাদের সরাসরি যে ক্লাসের যে সিস্টেম আছে সেই সিস্টেমেও তো আমরা তাদেরকে পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে। যে যারা এই অসুবিধার জন্য মনে করেন যে অনেক দূর থেকে সে তার অসুবিধা, রাস্তাঘাটের সমস্যা, যদিও বা এখন নাই, গ্রামে গঞ্জে রাস্তাঘাট হয়ে গেছে, যা যে কোনো কারণে হোক, তারা যদি অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়ে আমার সরাসরি যে স্টুডেন্ট ক্লাস নিচ্ছে তাদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে, তাহলে আমার মনে হয় এটাও একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। ঝরে পড়া রোগ থেকে করা যাবে। যে অনেক ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে কথায় কথায় অনেকখানি সময় আমাদের আমরা কাটিয়ে ফেলেছি। আমরা আরো সময় কিন্তু কাটাতে পারবো। আমাদের এরকম মানে অনেক কিছু অ্যাচিভমেন্ট আছে। তো আমি আজকে এই যে আপনার সমকালীন শিক্ষা এবং যে শিক্ষারআলো.com থেকে শিক্ষারআলো.com থেকে এই যে আজকের সমকালীন শিক্ষা এবং আমাদের ভাবনা, এই কথোপকথন, এই আলোচনা অনুষ্ঠানের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং 3 জন তারকা মণ্ডলী নিয়ে আজকের এই অনুষ্ঠান পরিচালিত হয়েছে। আমাদের একজন স্যার পার্থসারথীনাথ স্যার, তিনি আইসিটির একজন স্পেশালিস্ট এবং যথেষ্ট পরিশ্রমী এবং ইতিবাচক চিন্তা ভাবনার, এবং আমাদের প্রধান শিক্ষক এস.এম. বাহারউদ্দিন স্যার, তিনি প্রধান শিক্ষক এবং থাইল্যান্ডে উনি গিয়েছেন আইসিটি হেড টিচার হিসাবে। আর জনাব বাবুল চন্দ্র নাথ স্যারের তো তুলনা নেই, স্যার অনেক সুন্দর বলেছেন এবং অনেক কিছু স্যারের কাছ থেকে আমরা এমন অনেক কিছু পেয়েছি আমি আসলে বিগত সময়ে যা পাইনি। স্যারের আলোচনা, বক্তব্য এবং মতামতের মাধ্যমে স্যার বলেছেন এবং স্যার দেশের বাইরে অনেক দেশ ভ্রমণ করেছেন। আমরা স্যারের অভিজ্ঞতাও নিয়েছি যে বাইরের দেশগুলোতে কিভাবে ডিভাইসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করা হয়। আসলে আমরা একটা শিক্ষা ক্ষেত্রে একটা মহা বিপ্লব ঘটিয়ে ফেলেছি। এবং এটা করোনাকালীন ওই যে আমাদের একটা টেলিভিশনে অ্যাডভার্টাইজ দেয় যে দাগ থেকে যদি ভালো কিছু হয়,
আসলে আমাদের বর্তমান পরিস্থিতিটা এমনই হয়ে গেছে যে দাগ থেকে যদি ভালো কিছু হয়, ইনশাল্লাহ। যারা এই করোনায় যারা আমাদের অনেক ডক্টরকে আমরা হারিয়েছি, অনেক ভালো মানুষকে হারিয়েছি, কখন কাকে ছবল দিয়ে নিয়ে যায় বলা যায় না। আমরা সবাই সতর্ক থাকব। এবং আমি খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই তিনজন অতিথি যারা আজকে ওনাদের মতামত প্রদান করেছেন। মূল্যবান মতামত, আমি শুধু মতামত বলবো না, মূল্যবান মতামত। এবং এই তিনজন যথেষ্ট অভিজ্ঞ এবং ওনাদের নিজস্ব কর্মক্ষেত্রে ওনারা যে কত অ্যাডভান্স, ওনাদের কথাগুলি শুনেই বোঝা গেল যে সবকিছু চিন্তাটা ওনারা আগে করে রাখেন, আগেই করে ফেলেন, করে নিজেরা নিজেদের মতো এগিয়ে যান। আসলে আমাদের প্রত্যেকেরই এটা করা উচিত। তা আমি সবাইকে বলবো যে আমার এই তিনজন আলোক নক্ষত্র যারা ছিলেন আজকের এই অনুষ্ঠানে, আমাদের স্বনামধন্য স্যারদের প্রতি আপনারা দোয়া করবেন। এবং স্যারদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে এই অনুষ্ঠানটা শুনেছেন। যদি কিছু পেয়ে থাকেন তবে এই অনুষ্ঠানের সার্থকতা। আর আপনারা যদি আপনাদের ভিতরে যদি কিছু আলোড়ন আমরা সৃষ্টি করতে না পারি তবে এই ব্যর্থতা আমাদের, আর সফলতাটুকু আপনাদের। আপনাদের সফলতাটুকু আপনাদেরকে দিলাম। আর আমি আমার স্যারদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। স্যার, আসলে আপনাদের কাছ থেকে আরো অনেক অনেক কিছু শোনার ছিল আমার। আমি কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে এখন আমরা চলে যেতে হবে। প্রত্যেকটা অনুষ্ঠানের একটা সীমাবদ্ধ সময় আছে। আমার কিন্তু খুব ভালো লাগছিল যে আপনাদের যে কথাগুলো ভিতর থেকে বের হচ্ছে, এগুলি থেকে আমি নিজেও অনেক সমৃদ্ধ হয়েছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আবারও দেখা হবে, আবারও কোনো এক আলোচনা অনুষ্ঠানে, এই প্রত্যাশা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ।